ডাকসু নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং ডাকসু নির্বাচনে বহুদিন পর আমরা এই নির্বাচনটি পাচ্ছি। মূল ফ্যাক্টরস গুলো কি হবে বলে আপনি মনে করছেন? এই নির্বাচনে কে বিজয়ী হতে পারে এবং সেক্ষেত্রে ফ্যাক্টরস গুলো কি হবে? জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আজকের সহ আলোচক যিনি আছেন সাইদ আব্দুল্লাহ এবং আজকের অনুষ্ঠান যে সমস্ত দর্শকরা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকদিন পর ডাকসু নির্বাচন দেখলাম। ডাকসু নির্বাচন তো ছাত্র সংসদের প্রতিনিধি হিসাবে যে সমস্ত ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট প্রসেসের সাথে পার্টিসিপেশন করবেন সেটার ইলেকশন প্রসেস এবং এটা নিয়মিতভাবে হওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি আমাদের যেই রাজনৈতিক কালচার সেখানে আমরা ক্যাম্পাসে একটা স্বাভাবিক ছাত্র রাজনীতি অনেক দিন দেখি নাই জুলাইয়ের আগে। এবং সেখানে শুধুমাত্র একবার আমরা দেখছি নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পর আবার সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, পরে আর নির্বাচন হয়নি। তো সেই পার্সপেক্টিভ থেকে আজকে যখন নির্বাচন হচ্ছে, আমি দুইটা পয়েন্টে আপনাকে খুব স্পেসিফিক পয়েন্ট আউট করব। একটা, আপনি দেখেন যে এই যে নির্বাচনের প্রচার প্রপাগান্ডা ইত্যাদি হইতেছে, আপনি কোথাও দেখতেছেন না যে মাসল পাওয়ার কেউ ব্যবহার করতেছে। আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা আগের রাজনীতিতে ককটেল ফুটে, আপনার বোমা মারে, মারামারি হয়, এই টোটাল কালচারটা আমরা দেখতে পাইতেছি না। আমি মনে করি যে এই যে আমরা অনেক আলোচনা করি যে জুলাইয়ের মধ্য দিয়ে দেশের কি পরিবর্তন হবে, যে পরিবর্তন আমরা চেয়েছিলাম সেই দিকে কি দেশ যাচ্ছে, সব জায়গায় তো পরিবর্তন আমাদের এক্সপেক্টেড অনুযায়ী হইতেছে না, এটা সত্য কথা। কিন্তু একটা স্লো, একটা স্টিডি পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। সেই পরিবর্তনটা আমরা এই ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে দেখতেছেন যে মাসল পাওয়ার ব্যবহার করতে হবে, এটা এখন কেউ চিন্তা করতে পারতেছে না। এটার গ্রহণযোগ্যতা নাই, এটা ব্যবহার করে কেউ উতরায় যাবে এটা মনে করতেছে না। কাজে রাজনীতির এটাকে আমি একটা গুণগত পরিবর্তন বলে মনে করি। দ্বিতীয় যে পয়েন্টটা, আমি আরেকটা পয়েন্ট এখানে পয়েন্ট আউট করি, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি দেখতেছিলাম যে ভিন্ন ভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচারণা করতেছে। তারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কোলাকুলি করতেছে, হাসতেছে, ফান করতেছে, মজা করতেছে এবং বলতেছে যে এই ইলেকশনটা আমরা যদি হেরে যাই তারপর আমরা এটা মেনে নিব। কারো মধ্যে এই অ্যাটিটিউড শো করার, এক্স্যাক্টলি, কারোর মধ্যে এটা সুযোগ নাই যে সে বলবে যে না, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে। আমরা তো 91 পরে যে গণতন্ত্র পেয়েছিলাম সেখানে কালচারটা পাই নাই। তো এই যে একটা কালচার যেখানে একজন আরেকজনের ব্যাপারে একটা টলারেট অ্যাটিটিউড শো করতেছে, একটা মিউচুয়াল রেসপেক্ট শো করতেছে, একজন আরেকজনের কাছাকাছি যাইতেছে, আমি মনে করি এইটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা অভূতপূর্ব এবং অসাধারণ ঘটনা। এবং এটাকে আমি শুধু ক্যাম্পাসের কালচার বলে মনে করি না, আমি মনে করি আগামী নির্বাচনেও রাজনৈতিক দলগুলো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় এই কালচার ফলো করতে বাধ্য হবে। কারণ বাংলাদেশে একটা বিশাল ভোটার এবং জনগোষ্ঠী এখন আছে যারা কনস্ট্রাকটিভ রাজনীতি দেখতে চায়, যারা রাজনীতি এবং গণতন্ত্রে আমাদের আগের যে বাজে কালচারগুলো ছিল এগুলো দেখতে চায় না। ঠিক আছে, এটা তো আপনি বললেন যে আপনার নির্বাচনে এবারে যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা কেমন হচ্ছে, তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে সংস্কৃতি সে বিষয়টা আপনি বললেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে মূল ফ্যাক্টরস গুলো কি হবে বিজয়ী হবার ক্ষেত্রে, সে প্রশ্নটা আমি আপনার কাছে রাখতেই চাই, আমি আসবো। কিন্তু এখানে আপনি একটি কথা বলেছেন যে মাসেল পাওয়ার আমরা দেখছি না, কিন্তু আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি এবারের এই এখনকার সময়ে। সেটা শুধু নির্বাচনের আগে থেকেও শুরু হয়েছে, আমরা মনে হয় আমার অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আপনার সাথে কথাও বলেছিলাম, আবারও আমি আনতে চাই সেটা। কারণ বিস্তর অভিযোগ দেখছি এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভেতর থেকে, বিশেষ করে নারী প্রার্থীদের ভেতর থেকে, সেটা হচ্ছে যে ব্যাশিং, অনলাইন ব্যাশিং, এই যে ডিজিটাল ব্যাশিং, এই ডিজিটাল পাওয়ারের যে একটা অপব্যবহার, এই জায়গা থেকে আমরা মাসেল পাওয়ার দেখছি না, ডিজিটাল এই পাওয়ারকে আমরা কিভাবে মোকাবেলা করতে দেখবো। এবং সেক্ষেত্রে বলতেই হয় যে অনেক অভিযোগ আছে যে শিবিরের বিরুদ্ধে বললে, ছাত্র শিবিরের বিরুদ্ধে বললে ভয়ানক রকম ব্যাশিং হয়, সেই জায়গা থেকে তো আমরা বের হতে দেখলাম না ছাত্রদের। না, এটা এটা সত্য যে দেখেন সোশ্যাল মিডিয়াতে এখন একটা কালচার তৈরি হয়েছে, যে কালচারে মানুষজন প্রচুর গালাগালি করে, বাজে শব্দ ব্যবহার করে। এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রেও এটা হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়। আপনি যদি বিভিন্ন রাজনৈতিক স্পেকট্রাম দেখেন তাহলে দেখবেন যে এই কাজটা হয়। এখন এইখানে এইটাকে যদি আপনি খুব স্পেসিফিকলি বলেন যে এইটা ছাত্র শিবিরের ছেলেরা করতেছে, আমি এটাকে রাইট বলে মনে করি না। কেন রাইট বলে মনে করি না? আপনি যদি ডানে বামে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন এই অভিজ্ঞতা সবার আছে। যেমন শিবিরের প্যানেল থেকে যে মেয়েটা দাঁড়াইছে, আপনি যদি তার অভিজ্ঞতা জিজ্ঞেস করেন দেখবেন সেও এটার ভিক্টিম। আবার ছাত্র দল থেকে যে দাঁড়াইতেছে সেও এটার ভিক্টিম। তাহলে এটা সোশ্যাল মিডিয়াতে সবাই করতেছে। ধরেন একটা দলের যারা দায়িত্বশীল রেসপন্সিবল পার্সন তারা এতটা করতেছে না, কিন্তু নিচের দিকে সাধারণ সমর্থকদের মধ্যে সবাই এটা করতেছে। এটা করার
যে কারণগুলো তার মধ্যে একটা কারণ হলো যে দেখেন সোশ্যাল মিডিয়া বাংলাদেশে একটা নতুন ফেনোমেনা। আমরা একটা নতুন হুম, জেনারেশনের মধ্যে আসছি, একটা ট্রানজিশন হয়েছে, এই ফেনোমেনাটা তারা ট্যাকেল করতে পারতেছে না। আরেকটা হলো যে আওয়ামী লীগের সময়ে আমরা একটা দীর্ঘ সময় অপারেশনের মধ্য দিয়ে গেছি, মানুষের হুম। মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তারা এইভাবে রিয়্যাক্ট করতে শিখছে। এই রিয়্যাক্ট করতে শিখতে 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 এই প্রক্রিয়াটা এখনো বাদ দিতে পারতেছে না। তা কিন্তু আমাদেরকে কি এটা করতে আপনি হচ্ছে? আপনি বললেন যে সবার মধ্যে প্রবণতা আছে, সবার মধ্যে এই প্রবণতা যে আছে সেটা আমরা দেখছি, কিন্তু বিস্তর অভিযোগ আমরা জামাত এবং ছাত্র শিবিরের না, এটা বিরুদ্ধে সিলেক্টিভ। এই আমি ক্ষেত্রে আমি এটাকে পাই রাইট যে বলে মনে করি না। যে আমি 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 এক্ষেত্রে আমি স্পষ্টভাবে একটু বলি হুম, হুম। যে আমি একটু বলি যে এটা হচ্ছে যে কেউ যদি বলে যে এটা শিবির করতেছে না, শুধু অন্যরা করে, দ্যাটস আ রং স্টেটমেন্ট। আবার কেউ যদি বলে এটা শুধু ছাত্র শিবিরের ছেলেরা করতেছে, অন্য কেউ করতেছে না, এটা রং স্টেটমেন্ট। ওকে, রাইট স্টেটমেন্ট ঠিক হলো আছে, এটা সবাই করতেছে সোশ্যাল মিডিয়ায় এখন, সবাই করছে, সবাই। আচ্ছা। এটাকে কিন্তু আপনি একটা সোশ্যাল আমরা অভিযোগ ফেনোমেনা দেখি যে আকারে দেখতে হবে। হ্যাঁ, ওকে, ফেনোমেনা আঁকড়ে দেখতে হবে, কিন্তু আমরা যখন অভিযোগগুলো শুনি, বিশেষ করে আমরা এই উমামার ফাতেমার কথাও বলতে পারি, সেও এটা কদিন আগে অভিযোগ করেছে এবং এর আগেও অভিযোগগুলো অনেকেই করেছে যে যখন আমরা দেখি যে আপনার শুধু আমার কাছ বাহিনীর থেকে শুনলে হবে আক্রমণ না, আপনার তখন জুমার কাছ থেকেও শুনতে হবে। ছাত্র শুনতে শিবিরের হবে। আমি প্রেসিডেন্ট আমি হয়ে ওর দাঁড়াইছে, কথাও নিয়ে আসবো, আমি আমি তার জুমার ফেসবুকের কথাও শুনবো, স্ট্যাটাসে হ্যাঁ, সেই সে খুব সেই অভিযোগটাও স্পেসিফিকলি আমরা বলছে শুনেছি। যে সে ভিকটিম হচ্ছে। ভিকটিম হচ্ছে সে, এক্স্যাক্টলি সেই অভিযোগটাও আমরা শুনেছি এবং সেই বিষয়ে আমরা এই কথাটা আপনার মানতেই চাই যে এই প্রবণতা সবার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এই যে তবে আমি আরেকটু আহ, স্টেটমেন্ট দিই, যেহেতু আমি এটা বলতেছি সবাই করতেছে, কিন্তু তার সাথে এই স্টেটমেন্ট গুলো খুব খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে এইটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। আমি এটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল, রাইট, সেই আমি জায়গা আমি থেকে ফেসবুকে এটা স্পেসিফিকলি লিখছি যে হ্যাঁ, আমরা যখন সামনাসামনি একজন আরেকজনের সাথে বসি, কথা বলি, সেইখানে ভদ্রতার যেই নর্মগুলো মেনটেন করা আমাদের জন্য সামাজিক নৈতিকতার দিক থেকে জরুরি এবং ইসলামের নৈতিকতার দিক থেকে ফরজ, যেই কাজগুলো করা ইসলামের নৈতিকতার দিক থেকে ইন পার্সন হারাম, কিন্তু সেগুলো আমার কথা হচ্ছে অনলাইনেও যে হারাম। আমার আমার আপনি একটু সেগুলো অনলাইনে আনতে পারবেন না। রাইট, মির্জা গালিব, আমার এখানে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে জামাত এবং জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা তো আপনার সততার কথা বলছে, নিষ্ঠার কথা বলছে, ক্লারিটির কথা বলছে, অন্যান্য সকল দলের চেয়ে বেশি বলছে, কিন্তু তাদের মধ্যে এই হঠকারিতা যখন আমরা দেখি যে মুখোমুখি একটা লড়াই করতে না পেরে অনলাইন ব্যাশিং, তাদের নামটা এখানে থাকবে কেন, সেটা একটা প্রশ্ন। সেই জায়গায় আমরা কিন্তু খুব বেশি অভিযোগ শুনি যে জামাত শিবিরের বটবাহিনী খুবই এইটা স্ট্রং রাইট, এবং এইটা কোনো রাইট। কথা বললে, এটা কিন্তু আমি নিজেও ভিকটিম এবং আমি আপনার সাথে এর আগেও এটা নিয়ে কথা বলেছি যে আমি আবারও এজেন্ট তুলতে চাই যেটা কেন বন্ধ হচ্ছে না এবং সেক্ষেত্রে আসলে আপনারা কি উদ্যোগ নেবেন, আমি 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 শুধু আপনার এখানে কাছে একটু না, বলি। অন্যান্য নেতাদের কাছেও আমি একই কথাই বলবো। জি, হ্যাঁ, আমি বলেন। আমি জাস্ট একটা পয়েন্ট এখানে বলি যে এই পয়েন্টটা রাইট। এই পয়েন্টটা হলো যে সাধারণত ছাত্র শিবির যেহেতু একটা মোরাল অর্গানাইজেশন এবং সেই ইসলামের ভ্যালুস তার সংগঠনের মধ্যে প্র্যাকটিস করে, এবং হুম, যারা ছাত্র শিবিরের সাথে মোটামুটি ইন্টারাকশন করছে তাদের একটা ধারণা আছে যে এরা ডিসেন্ট, ভদ্র, বাজে আচরণ করে না। এই জিনিসটা এখন ব্রেকডাউন করতেছে সোশ্যাল মিডিয়া স্ফিয়ারে আইসা। এটা হুম, একটা নতুন ফেনোমেনা। এই যে ব্রেকডাউন করতেছে, এটা ভালো না, এটা খারাপ, right. এটা আনএক্সেপ্টেবল। আমি এটা ইসলামের মির্জা দিক গালিব থেকে আপনাকে ধন্যবাদ, আনএক্সেপ্টেবল, সংগঠনের দিক থেকে আনএক্সেপ্টেবল। রাইট, রাইট।